নাচ গানই তো করবে, খেলা মেলা ছাড়া পশ্চিমবঙ্গে আছেটা কি? এবং এটা এই স্পিকার বিমান ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই এর প্রস্তুতি নিচ্ছে। ব্রাত্য বসু কি অভিনয় করবে, আমাদের অদিতি মুন্সি কি গান করবে, কে কি অভিনয় করবে, কে কি বলবে, তো রিহার্সাল তো চলছে অনেক দিন ধরে। তা আনন্দেই আছে ওরা। এই আনন্দটা আসে কোথা থেকে? ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, এই আনন্দ আসে কোত্থেকে? মানে একটা তো থোড়াই কি আর অ্যাটিচিউড আছে, দাম্ভিকতা, একটা বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, পুলিশকে ক্যাডার বানিয়েছে, সংখ্যালঘুদের ভোট একদম ফিক্সড ডিপোজিট 30-32%, বিরাট একটা অংশ সন্ত্রাস কবলিত। যে ধরনের সার্বিক আন্দোলন ব্যাপকভাবে তৈরি হওয়া উচিত ছিল, সেই আন্দোলনের যেভাবেই হোক পারমিশন না দেওয়া, পুলিশ দিয়ে বাধা দেওয়া, কথায় কথায় কোর্টে যাওয়া, এসব করে সব মিলিয়ে ওনারা মনে করছেন সঙ্গে সিপিএম আছে, তৃণমূলের বি টিম, আর্টিফিশিয়াল বিরোধিতার নাম করে হিন্দু ভোট ভাঙবো, জিতিয়ে দেব, সব মিলিয়ে ওরা ভাবছে যে এসব করবে, নইলে সুপ্রিম কোর্টকে কেউ অবজ্ঞা করে। আমি তো অত্যন্ত অল্প বয়স থেকে ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছি। আমি অনেকগুলো প্রধানমন্ত্রী, অনেকগুলো মুখ্যমন্ত্রী দেখেছি, সবগুলো দেখিনি, আমার সময়কালে বা দেখেছি। তাতে সুপ্রিম কোর্টকে অবজ্ঞা তো আমি কখনো, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখিনি, ইন্দিরা গান্ধীকেও কখনো করতে দেখিনি। তো ইনি তো সুপ্রিম কোর্টকে আজকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। উনি তো বলেই দিয়েছেন যোগ্য অযোগ্য কোনো বিষয় না, সবাই চাকরি থাকবে, সবাইকে বেতন দেওয়া হবে, আমার উপর ছেড়ে দিন। ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর বলেনি, মাইনে পাচ্ছেন কিনা, চাকরি আছেন কিনা আপনারা এটা উনি যেটা বলেছেন তার কোনো সীমা নেই। তিনি বলেছেন আপনাদের লিস্ট নেওয়ার দেখার দরকার নেই, যোগ্য অযোগ্য ওগুলো সরকার এবং কোর্টের বিষয়, আপনাদের বেতন দেওয়ার দায়িত্বটা সরকারের। যারা আপনাদের আন্দোলন করতে বলছে তারা আপনাদেরকে বেতন দেবে না। আন্দোলনকারীদের জন্য আন্দোলন তো অরাজনৈতিক, তারা চান না আমরা কেউ সেই আন্দোলনে যাই। আমাদের মানবিক দিক থেকে যেটুকু করার, পিছন থেকে আমরা, আমাদের কাউন্সিলর সজল ঘোষ, আমাদের ওখানে পীযূষ কানোরিয়া, এরা ক্যামেরার সামনে না এসেও যেটুকু পরিষেবা দেওয়ার, আমি ওগুলো বলতে চাই না, বা সজল ঘোষ আমাদের বাই টয়লেট করানো, মানবিক গ্রাউন্ড, এগুলো টিভিতে দেখছে, তাতে যেটুকু করার ছবিতে না এসে তারা করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু তারা অরাজনৈতিক আন্দোলন রেখেছে, তারা কোনো রাজনৈতিক নেতা বা প্রধান বিরোধী দল বা আমাদের সাংসদ বিধায়ক বা কোনো নেতৃস্থানীয়কে তারা আহ্বান করেননি, বা অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত হন চান না। অতএব কে তাদেরকে আন্দোলন করতে বলেছে? আন্দোলন তারা নিজেরাই সংগঠিত করেছে, এবং আমরা মনে করি তাদের আন্দোলন যুক্তিসঙ্গত, দাবিগুলির যৌক্তিকতা রয়েছে। এবং আপনার শিক্ষামন্ত্রী, আপনার এসএসসি চেয়ারম্যান, এরা নিজেরাই 11/4 যা বলেছিল 21/4 আর 22/4 তার উল্টো কথা বলছে। এখন তো লুকানোর কিছু থাকে না, অস্বীকার করার জায়গা থাকে না, কারণ ক্যামেরাতে সব থাকে। আপনি 11/4 শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের বক্তব্য, আজকের 22/4 বা গতকাল 21/4 ফোন ইন মাঝরাতে, আপনি দুটো মিলিয়ে দেখবেন যে হেল অ্যান্ড হেভেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে আপনাদের প্রথমে সবার চাকরি চলে গিয়েছিল, আমরা সুপ্রিম কোর্টে, উনি তো সুপ্রিম কোর্টে যাননি, এসএসসি গিয়েছিল, তাহলে এসএসসির অটোনমি কোথায় থাকলো? রাজ্য সরকারের রিভিউ পিটিশন তো এখনো হয়নি, সেই রিভিউ পিটিশনের তো মানে হিয়ারিং বা বিবেচিত হয়নি। যে কারেক্টেড অর্ডারটা হয়েছে, আমি মনে করি অর্ডারটা ডিফেক্টিভ। কারণ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেমন যোগ্য অযোগ্য আছে, শিক্ষাকর্মীদের মধ্যেও কিন্তু যোগ্য এবং অযোগ্য আছে। তাদের সকলকেই অযোগ্যের তালিকায় ফেলে দেওয়া প্রায় 4000, এটা ঠিক হয়নি।
অর্থাৎ একটার পর একটা ভুল এসএসসি রাজ্য সরকার সব করছে। মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের মধ্য দিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করলেন এবং এসএসসি শিক্ষা দপ্তরের যে কোনো আলাদা অস্তিত্ব সত্তা নেই, এসএসসি যে অটোনমাস বডি নয়, মমতা ব্যানার্জির বডি, এবং সেটা কন্ট্রোল মমতা ব্যানার্জি করেন, আজকে মেদিনীপুরে এই ঔদ্ধত্যপূর্ণ রাজনৈতিক ভাষণের মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত। সুকান্ত মজুমদার একটু আগে অ্যারেস্ট হয়েছেন, চাঁদা তুলতে গিয়েছিলেন হাজরাতে, এই মুর্শিদাবাদ নিয়ে। এ তো পুলিশ তো করবেন, পুলিশ তো স্বাভাবিকভাবে পুলিশ বিজেপির আন্দোলন, বিজেপির নেতৃস্থানীয়কে কর্মসূচি করতে দেয় না, তাই পুলিশ তার কাজ করছে। পুলিশ তার কাজ করছে, লালবাজার থেকে একটু পরে আবার ছেড়েও দেবে। মুখ্যমন্ত্রী মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন বলেছেন আজকে। হ্যাঁ মুর্শিদাবাদে মে মাসের প্রথম সপ্তাহে। হ্যাঁ, ডিসেম্বর মাসে গেছিলেন, গিয়ে বলে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু, মুসলমানরা মেজরিটি। তিনি মুসলিমদের দায়িত্ব দিয়ে এসেছিলেন হিন্দুদের যাতে দেখভাল করেন। যাদেরকে দায়িত্ব দিয়ে এসেছিলেন তারা মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, ফারাক্কা, সুতিতে খুব সুন্দর দেখভাল করেছেন। সেই জন্য 750 জনের সর্বস্ব চলে গেছে। আমরা আমাদের টিম রিলিফ ওয়ার্ক করছি, এখানে আমরা কন্ট্রোল রুম খুলেছি, আমাদের ভলেন্টিয়াররা আজ সকাল থেকে ওখানে কাজ করছে। আগামী কাল, পরশু এবং তারপরের দিন 3 দিন ধরে প্রথম 300 গরিব পরিবারে আমরা বাসনপত্র, ইউটেন্সিল, গার্মেন্টস, টিন লাগানোর জন্য আনুষঙ্গিক খরচ এবং 1 সপ্তাহের রেশন এই তুলে দেওয়ার কাজটা আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে। খোলা হওয়া এনজিওর পক্ষ থেকে এটাকে পাইলট করা হচ্ছে। এর সঙ্গে আরও প্রায় 10-12টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। 150 জন মতো ভলেন্টিয়ার কাজ করবে। আজকে 50 জন ভলেন্টিয়ার কাজ করছে। 9টা মন্দির ভেঙেছে। এই 9টা মন্দির একযোগে শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়ার দিন 30 তারিখে শুরু হবে। আমি সমস্ত নেতাদেরই অ্যালাউ করেছে, বাধা দেয়নি, শুধু আমাকেই বাধা দেওয়া হয়েছে। কোর্টে এজি কিশোর দত্ত এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি তারা সরাসরি বাধা দিয়েছেন। আমার আবেদন কালকে বিবেচনার বিষয় রয়েছে। অনুমোদন হলে আমিও পরশুদিন থেকে এই রিলিফ বিতরণের কাজে তদারকি করব। আমরা ওখানে একটা সহায়তা কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে মোট আমাদের অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট হয়ে গেছে। 750 জনকে সাহায্য করতে হবে। তার মধ্যে 300 জন অত্যন্ত দরিদ্র, যাদের ফিনান্সিয়ালি হ্যান্ড টু মাউথ বলা যেতে পারে, এবং তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, নুন রাখার বাটি পর্যন্ত নেই, বাড়িতে একটা গামছা শাড়ি পর্যন্ত রাখেনি। এই 300 পরিবারকে প্রায়োরিটি দিয়ে আমাদের রিলিফ মেটেরিয়াল প্রকিউরমেন্ট কমপ্লিট হয়ে গেছে। স্বপন দাশগুপ্ত ইতিমধ্যে বহরমপুরে পৌঁছেছেন, কালকে স্বপন দাস শুরু করবে। যেহেতু খোলা হওয়া অনুমোদিত সিঙ্গেল বেঞ্চের, তারা কোর্টের অর্ডার পেয়েছে। ডিভিশন বেঞ্চ এখনো কোনো স্টে দেয়নি, তাই আমরা আইনগতভাবে রিলিফ ডিস্ট্রিবিউশনের অধিকারী। আমাদের 50 জন ভলেন্টিয়ার কাজ করছে। এই সংখ্যাটা কালকের মধ্যে 150-তে পৌঁছে যাবে। কলকাতা এবং রাজ্যের বহু প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আমরা এখনো পর্যন্ত কয়েক লক্ষ, 6.5 লক্ষ টাকা তুলে দিয়েছি চেক। 300 পরিবারকে দেওয়ার ক্ষেত্রেও আরও কয়েক লক্ষ টাকার মেটেরিয়াল প্রকিওর করা হয়েছে। এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও অল্প করে দেওয়া হবে, টিনের সঙ্গে আনুষঙ্গিক যে দড়ি, বাঁশ ইত্যাদি কেনার জন্য। আমরা পুরো পুনর্নির্মাণ, পুনর্বাসন এবং টেম্পোরারি রেশন সহ যা লাগে, মানে বেসিক এমিনিটিস, সেটাকেই দিচ্ছে। আমার এখন প্রায়োরিটি সব কাজের থেকে ঊর্ধ্বে হচ্ছে মুর্শিদাবাদের রিলিফ ওয়ার্ক করা। প্রথম টার্গেট আগামী 3 দিনে 300 পরিবারের কাছে সমস্ত কিছু পৌঁছে দেওয়া।